সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। এটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি এবং কর্মের ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। এটা সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব এই 26 তারিখে জুলাই মাসের 2025-এ রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে, যেটা হচ্ছে লাভের ঘর, একাদশ ঘর। আর এই একাদশ ঘরে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতিও এই মাসে জুলাই মাসে উদয় হয়ে গেল। তো লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের একসাথে অবস্থান। তো কি প্রভাব পড়বে শুক্রদেবের এই রাশি পরিবর্তনের এই সিংহ রাশির উপর, এই সম্পর্কে আজকে বিশেষভাবে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান তো সত্যি কথা বলতে এই সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান। লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবার শুক্রদেবও চলে আসবে এই লাভের ঘরে, একাদশ ঘর, যেটাকে এক কথায় বলা হয় কাম ত্রিকোণের ঘর। তো কাম কথার ইচ্ছাটা কি? মনের ইচ্ছা, বাসনা। এবার দুই গুরুর জুতি তৈরি হয়েছে লাভের ঘরে। খুবই একটা ভালো অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে। শনিদেবের ঢাইয়া চলছে, এটা ঠিক। শনিদেবও আবার অবস্থান করছে অষ্টম ঘরে, এবং যে ঘরটা সেটা হচ্ছে মীন রাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় অবস্থান করছে। তো এই মুহূর্তে এই দুই গুরুর যে একটা লাভের ঘরে অবস্থান, এই ঢাইয়া চলাকালীন সত্যি কথা বলতে খুবই একটা ভালো অবস্থান সিংহ রাশির। তবে শুক্র তো সরে যাবে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত গোচর, তারপর তো শুক্রদেব চলে যাবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করেই থাকবে। অতএব লাভের ঘরে গুরুর অবস্থান যথেষ্ট ভালো। এবার শুক্রদেব চলে আসলো, তাহলে দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো। দুই গুরু যখন শুক্র আর দেবগুরু একসাথে অবস্থান করে, আমাদের লাল কিতাব বলে যে এই দুই গুরুর অবস্থানে তৈরি হয়ে যায় শনি, এবং যে শনিটা তৈরি হয় তার চরিত্র হবে কেতুর মতন পবিত্র। তাহলে এটাও একটা ভালো দিক উঠে আসছে এই সময়কালে। আবার কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান, আবার পঞ্চম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান, এটাও যথেষ্ট ভালো। কারণ দুই গুরু যখন একসাথে অবস্থান করছে, জ্যোতিষশাস্ত্রে আমাদের এই দুই গুরুকে বলছে আচার্যের ভূমিকা পালন করে, সব থেকে শুভ গ্রহ। এবার দুই গুরু যখন একসাথে অবস্থান করছে, তাহলে তাদের দৃষ্টিগুলো বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে। শুক্রদেবের তো একটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি, কিন্তু গুরুর সাথে অবস্থান করছে, তাহলে গুরুর দৃষ্টিগুলোকেও প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতি যেমন শুক্রের দৃষ্টিকেও প্রভাবিত করবে, শুক্রও কিন্তু দেবগুরুর দৃষ্টিকেও প্রভাবিত করবে। অর্থাৎ দুই গুরুর মিলিত দৃষ্টি যে ঘরগুলোতে পড়বে, সেই ঘরগুলো কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তার মাঝখানের ঘরগুলোও অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেবগুরু আর শুক্রের যে মিলিত পঞ্চম দৃষ্টি, সেটা পড়ছে হচ্ছে কোথায়? রাশির তৃতীয় ঘর, তুলা রাশিতে। তো তুলা রাশিটা কার? শুক্রদেবের রাশি, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। তারপরে সপ্তম দৃষ্টিটা পড়ছে ধনু রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। তার পঞ্চম ঘরটায় যে ধনু রাশি, এটাও তো মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতির। আবার যে নবম দৃষ্টিটা, সেটা পড়ছে সপ্তম ঘরে, এটাও তো শনির আবার মূল ত্রিকোণ রাশি, কুম্ভ রাশি। তাহলে দুই গুরুর দৃষ্টি থাকছে তিনটি মূল ত্রিকোণ রাশির, শনির, তারপরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের রাশি। অপরদিকে শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে বক্রী অবস্থায়। আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপরও দৃষ্টি থাকছে, দশম দৃষ্টিটা। দশম দৃষ্টি হচ্ছে কর্মের ফল। আর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত নবম দৃষ্টি, ওটা হচ্ছে বিশেষ কৃপা হয়ে গেল। অর্থাৎ খুবই খুবই একটা ভালো মানে অবস্থান হতে যাচ্ছে। এবং রাশির উপর যে মঙ্গল কেতু অবস্থান করছে, মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে। এই 28 তারিখ কেতু থাকবে। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কী প্রভাব, সেই প্রভাব নিয়ে তো বিশেষভাবে আলোচনা করেছিলাম। এবার মঙ্গলও সরে চলে যাবে, মঙ্গল ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে। এই সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলও তো কারক গ্রহ। মঙ্গল হচ্ছে সুখের ঘর, যেটা চতুর্থ ঘর বৃশ্চিক রাশি, এবং ভাগ্যের ঘর, যেটা হচ্ছে মেষ রাশি। এই দুই ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে। তাহলে এই অবস্থানটাও তো যথেষ্ট ভালো অবস্থান। এবং এই সময়কালে আবার শনির সাথে মঙ্গলেরও কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়ে যাবে। আর তার মাঝখানে দেবগুরু বৃহস্পতি আর শুক্র কেন্দ্রের সম্পর্ক করে নেবে। যেরকম মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হবে, সেরকম শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে। খুবই খুবই একটা ভালো অবস্থান। মানে ঢাইয়ার যে কী প্রভাব,
এই প্রভাবগুলোর যে একটা কালো প্রভাব থাকে, ঢাইয়ার কালো প্রভাব, যে জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাবে এই সময়কালে এই সিংহ রাশি। এবং শুক্রদেব যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে, এই যে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে, 3টি নক্ষত্রে কিন্তু শুক্রদেব তার গোচরটা করবে। শুক্র 26 তারিখ থেকে যে নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। এবার এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে জুলাই মাসের একদম শেষ তারিখ পর্যন্ত। তো মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে কার? মঙ্গলের নক্ষত্র, এবং অধিপতি দেবতা হচ্ছে সোম, যেটা হচ্ছে চন্দ্রমা। তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গল তো হচ্ছে কারক গ্রহ এই সিংহ রাশির ক্ষেত্রে, ভাগ্যের ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি। সেই অধিপতির নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান। কর্মের ঘরের অধিপতি অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে, এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির সাথে। খুবই ভালো একটা এই সংযোগ হতে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল সেটা হচ্ছে হরিণের মাথা, 2টি শিং, অর্থাৎ লাভের দিকে যথেষ্ট এই সময়কালে জাতক আগ্রহী হবে। কিভাবে লাভ, কোন দিক থেকে লাভ আসবে সেই দিক থেকে ছোটাছুটি করবে এবং প্রাপ্তও করবে, প্রাপ্তিযোগও থাকছে। জাতক যে কর্ম করবে সেই কর্মে নিজের প্রতিভা, নিজের আকর্ষণ যথেষ্ট তৈরি করতে পারবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রের গতির যোগটা রয়েছে, থেমে যাওয়া কর্ম আবার চালু হয়ে যাবে, এই রকম জিনিসগুলো থাকছে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এই সময়কালে। কারণ 2 গুরুর কিন্তু অবস্থান, দেবগুরু বৃহস্পতি এ সময় আদ্রা নক্ষত্রে থাকছে। আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু, সপ্তম ঘর, যেটা ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকাম, এই ঘর থেকে দেখা হয়। রাহু এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, অর্থাৎ একাধিক উপায়ে কিন্তু ইনকামের রাস্তা থাকছে। শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে। একটা খোঁজ প্রকৃতির শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ। কারণ যে নক্ষত্রের কথা বলছি, যেটা মৃগশিরা, মৃগশিরা নক্ষত্রে হরিণ, হরিণের নাভিতে তো কস্তুরী থাকে, যার গন্ধে হরিণও কিন্তু খোঁজাখুঁজি করে যে কোথা থেকে গন্ধ। তো খোঁজ জাতীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, শিক্ষাক্ষেত্রে যেমন রিসার্চ বা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, এদের জন্য যথেষ্ট ভালো এই গোচরটাও হতে যাচ্ছে। অর্থাৎ পড়াশোনা শিক্ষার দিক থেকে বিশেষ লাভবান হবে এই সময়কালে। সন্তানের প্রতি পিতা মাতাদের দুশ্চিন্তাও দূর হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। আবার এই যে নক্ষত্রে, যে মৃগশিরা নক্ষত্রে, এই নক্ষত্রে কিন্তু প্রকৃতি, ঈশ্বর কিন্তু অনেক ভালো ভালো গুণ কিন্তু দিয়েছে। সেটা হচ্ছে কি, যে কোনো রকম বিপদ বা কোনো রকম কিছু হয়ে যাওয়া তার কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারা। কারণ হরিণ কিন্তু এটা বুঝতে পারে, তো অ্যাডভান্স সেই জিনিসটাও বুঝতে পারবে, যে কোনো একটা ভালো দিক উঠে আসছে সেটাও বুঝতে পারবে। এবং তার সাথে আবার এই গুণটাও দিয়েছে ঈশ্বর, যে বিশ্বাস করলে আবার বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া। অতএব এই সময়কালে বিশ্বাস কাউকে করা যাবে না, কারোর অথরাইজ নেওয়া যাবে না। এদিক থেকে সাবধান, যে নিজের লোক এবং বাইরের লোকের কাছ থেকে সাবধান। সেটা হচ্ছে বিশ্বাসের জায়গায়, যে কারোর অথরাইজ, কেউ টাকা পয়সা ধার চাইলো, এই সমস্ত জায়গাতে কিন্তু বিশ্বাস না করাই ভালো হবে, যে কয়েকদিন এই মৃগশিরাতে থাকবে। এরপরে আগস্ট মাসের 1 তারিখ থেকে একদম 11ই আগস্ট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে। এবার আদ্রা নক্ষত্রে শুক্রদেব অবস্থান করা মানে 2 গুরুই কিন্তু আদ্রাতে থেকে যাওয়া। আগে থেকেই দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে লাভের ঘরে। আদ্রা নক্ষত্রের যে সংকেত জ্যোতিষশাস্ত্রে, সেটা দেওয়া হচ্ছে চোখের জল। তো চোখের জল আবেগে আসে, আনন্দের চোটেও আসে, দুঃখের চোটেও আসে। তো চোখের জলের যে ড্রপটা, সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে। তো যে নক্ষত্রে, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব, শিবের একটা ভয়ঙ্কর রূপ, রূপান্তর, পরিবর্তনশীল রূপ। এই নক্ষত্র থেকে খোঁজ প্রকৃতি, খোঁজ জিনিসটাকে বেশি বুঝায়। তো যদি একাগ্রতা নিয়ে কাজ করে, নিজের যদি সব কিছু একাগ্রতা, ধৈর্য ধরে কাজ করে সিংহ রাশি, এ সময় বিশাল একটা সফলতা কিন্তু পাবে। কারণ 2 গুরুই কিন্তু লাভের ঘরে অবস্থান করছে, এই একই নক্ষত্রে থাকবে। যাদের পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, যোগাযোগের ঘরে দৃষ্টি থাকবে, সপ্তম ঘরে দৃষ্টি থাকবে, এই সমস্ত ঘরে কিন্তু দৃষ্টি থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়কালে। শিক্ষার দিক থেকে তো খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই মানে এই নক্ষত্র অবস্থান। এই নক্ষত্র অবস্থানে যারা ইলেকট্রনিক্স, তারপরে সোশ্যাল মিডিয়া বলছি, যেটা হচ্ছে সফটওয়্যার জনিত বিদ্যা, কম্পিউটার সায়েন্স, যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন, এই সমস্ত কাজের দিকে বিশেষ সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। 2 গুরুই কিন্তু
ওই আদ্রা নক্ষত্র অবস্থান করছে, একটা হীরার মতন সফলতা পেয়ে যাওয়া। তবে সংঘর্ষ অবশ্যই থাকছে, এটাও ঠিক। হীরা তো আর কয়লার খাদানে এক কোপ মারলাম আর হীরা উঠে চলে আসলো, সেটাও তো না। হীরা পেতে গেলে পরিশ্রম করতে হবে, সংঘর্ষ করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, অধৈর্য হলে চলবে না। এটাও কিন্তু এই সময় বুঝাচ্ছে। এবং শনি কিন্তু যে অষ্টম ঘরে বক্রি হয়েছে, শনিও কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করেই করতে হবে। কারণ যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটা যেরকম ধৈর্য সেরকম কিন্তু লেখাপড়ি, পাই টু পাই হিসাব, লাভের হিসাব হবে তো ব্যয়েরও হিসাব হবে, সমস্ত কিছু মেনটেন করে তোমাকে করতে হবে, তাহলেই তুমি জীবনে সফলতা পেয়ে যাবা। এবং অষ্টম ঘর থেকে কিন্তু সেই জিনিসটাকেও বুঝাচ্ছে, গভীর জ্ঞান, একটু ধৈর্যের ব্যাপার, এগুলো কিন্তু উঠে আসছে এই নক্ষত্র থেকে। এরপরে তবে এই যে নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রে থাকাকালীন এই সময়কালে সিংহ রাশিকে যথেষ্ট, মানে যারা মাইগ্রেন, অনিদ্রা, হ্যাঁ, রক্তচাপ, এই সমস্ত অসুখ বিসুখ থেকেও যথেষ্ট সাবধান। এগুলো অসুখ বিসুখ বাড়ারও সম্ভাবনা থাকবে এই সময়কালে। আচ্ছা, 12ই আগস্ট থেকে 20ই আগস্ট পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। 12ই আগস্টে শুক্র এই নক্ষত্রে অবস্থান করবে, আর 13ই আগস্ট দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে চলে আসবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো এটা বলা বাহুল্য যে প্রত্যেক, মানে গ্রহের বলে বৃদ্ধি পেয়ে যায়। তো দেবগুরু শুভ গ্রহের যথেষ্ট ফল বৃদ্ধি পাবে, এবং তার সাথে শুক্রদেব অবস্থান করছে। তাহলে দুই গুরুর শুভ দৃষ্টি যেখানে পড়বে সেখানটাতে কিন্তু ভালো রেজাল্ট করবে এই সিংহ রাশি। কারণ পুনর্বসু নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্রে এই পুনর্বসু নক্ষত্র সব থেকে পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি। মা অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। তো অদিতি মার নক্ষত্রে অবস্থান করবে, এবং এই যে ধনুষবাণ, এটা কিন্তু শ্রী রামচন্দ্রের কাঁধে, সূর্য বংশ, আমাদের পরম প্রেমময় শ্রী প্রভু রামচন্দ্রের কাঁধেই কিন্তু এই ধনুষবাণ। এবং জ্যোতিষশাস্ত্রে এই যে ধনুষবাণের কথা বলা হয়েছে, এই ধনুষবাণটা এমন একটি ধনুষবাণ যেখানেতে বাণ চালালে সেই বাণ আবার রিটার্ন হয়ে সেই বাণের কাছে চলে আসে, অর্থাৎ নিজের কার্য সিদ্ধি করে সেটা কিন্তু পুনরায় ফিরে আসে। এটা খুবই পবিত্র নক্ষত্র, এই নক্ষত্রে অনেক মাঙ্গলিক কার্য হয়। তো এই নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আর শুক্রের অবস্থান হচ্ছে, অর্থাৎ এই সময়কালে লক্ষ্যভেদ হবে। তবে যে ধনুষবাণ, যে শ্রীরামচন্দ্র প্রভুর কাঁধে, তো প্রভুর কাঁধে ধনুষবাণ থাকা মানে এখান থেকে যে চরিত্রটা উঠে আসে সেটাও কিন্তু বুঝার ব্যাপার থাকছে, যে শালীনতা, ভদ্রতা, ধৈর্য, অধৈর্য হলে চলবে না। যে কোনো কাজ প্ল্যান মাফিক করে করতে হবে, ধৈর্য সহকারে করতে হবে, মাথা ঠান্ডা করে করতে হবে, এগুলো জিনিস উঠে আসছে। এটাও যথেষ্ট, মানে এই জিনিসটা থাকছে। তারপরে আবার কি, এই নক্ষত্রের আবার বিশেষ গুণ অনেক কিছুই রয়েছে, যেরকম বিপদে আপদে পড়লে কারোর মানে পাশে দাঁড়ানো, সেই জিনিসটাও থাকছে। তো যাই হোক, যেদিন দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে আগস্ট মাসের 13 তারিখে, সেই সময় এই নক্ষত্রকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব। মোট কথা দুই গুরুর অবস্থান এই একই নক্ষত্রতে আছে। তো এইখানেও আবার একটা মাইনাস পয়েন্ট রয়েছে, সেদিক থেকেও আবার এই সিংহ রাশিকে সাবধান। সেটা হচ্ছে কি, অহংকার, ক্রোধ, জেদ, ইগো, এই জিনিসগুলো থাকবে। কারণ দুইজন জ্ঞানী পুরুষ, মহাপুরুষ, দুইজনই হচ্ছে কিন্তু আমাদের, একজন হচ্ছে দেবতাদের গুরু আর একজন হচ্ছে অসুরদের গুরু। তো দুই গুরু একই নক্ষত্র অবস্থান করবে, অর্থাৎ অহংকার, ক্রোধ, জেদ, ইগো এগুলো কিন্তু থাকবে। কারণ শিক্ষিত লোক কোনো সময় পাশাপাশি বসতে চায় না চট করে। ওই একটা অহংকার, একটা ক্রোধ বা একটা ইগো প্রবলেম থাকে। 10টা মাতালকে একসাথে বসিয়ে রাখা যাবে, এ ওর কথা বলবে যে তুমি আসলা না, তোমার জন্য আমার ভালো লাগছে না। কিন্তু দুইজন শিক্ষিত লোককে একসাথে বসালে কিন্তু অসুবিধা হয়, একটা ইগোর ব্যাপার চলে আসে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এই সিংহ রাশিকে বুঝতে হবে, যে মনের মধ্যে ক্রোধ, ইগো, যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দেওয়া, হ্যাঁ, এইগুলো জিনিস করা যাবে না। কারণ সিংহ রাশির মধ্যে ইগো ভাবটা খুব একটুতেই চলে আসে, অহংকার জিনিসটা চলে আসে, কিন্তু দয়ালু হয়, মায়া মমতাকারী হয়, তারপরে পরোপকারী হয়। সিংহ রাশির মধ্যে এগুলো গুণও রয়েছে। কারণ রাজার মধ্যে ক্রোধ যেরকম থাকবে, অহংকার যেরকম থাকবে, সেরকম দয়ালু হবে, পরোপকারী হবে, বাৎসল্যপ্রিয় হবে। এগুলো থাকবে রাজার মধ্যেই তো এই গুণ। তো যাই হোক, দুই গুরু একসাথে অবস্থান করলে এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে। তো এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যেহেতু শনি বকরি, প্রতি শনিবার করে কোনো রকমভাবে লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না। লোহার বস্তু, সরিষার তেল,
চামড়ার বস্তু এগুলো থেকে মানে এগুলো ক্রয় করে নিয়ে আসা যাবে না। শনি যেহেতু বকরি অষ্টম ঘরে রয়েছে। ছায়া দান করা, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো এগুলো অবশ্যই করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে, যে কোনো কাজ করতে গেলে আগে থেকে বাজেট করে নিতে হবে, ধর্মের প্রতি সেবা দিতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন। এবং যে মন্দিরে পূজা হয় সেই মন্দিরে পুরোহিতদের আসন দান করবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।